জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থানই বা কোথায়, সেই হিসেবটাই বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরোটা সময় আপনাদের সঙ্গে আছি আমি আখলাকুস সাফা। দীর্ঘ ৩৫ বছর পর সংসদীয় গণতন্ত্রে আবারও ফিরছে রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক ভোট গ্রহণ। যদিও গাণিতিক হিসেবে সরকারি দলের জয় এক প্রকার নিশ্চিত, তবুও ১১ দলীয় ঐক্যের প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে বিরোধীরা ছুড়ে দিয়েছে রাজনৈতিক চ্যালেঞ্জ। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটি কি নিছকই গণতন্ত্রের চর্চার রূপরেখা, নাকি জুলাই সনদ ও রাষ্ট্র সংস্কার প্রশ্নে সরকারের ওপর এক মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি? অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফর ঘিরে তৈরি হয়েছে বহুমুখী সমীকরণ। একদিকে মাতারবাড়ি সমুদ্র বন্দর, বন্যা পীড়িতদের পুনর্বাসন ও ফ্যামিলি কার্ডের মতো অর্থনৈতিক পুনরুদ্ধারের ঘোষণা, অন্যদিকে ফটিকছড়িতে হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। জামায়াতকে রাজনৈতিক চাপে রাখতেই কি বিএনপি হেফাজতের এই নতুন মেরুকরণ? তিনি এও বলেছেন, অতীতের মতো গুপ্তবাহিনী আবারও বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে, জনগণের কাছে মিথ্যা কথা বলছে। এদিকে জামায়াত আমিরের প্রশ্ন, যিনি প্রধানমন্ত্রী তিনি প্রবাসে থাকার সময় বারবার বলেছেন মেধাভিত্তিক সমাজ বানাবো। কোথায় সেই মেধাতান্ত্রিক ব্যবস্থা? জায়গায় জায়গায় নিয়োগ হচ্ছে, সেখানে মেধার মূল্যায়ন হচ্ছে না, মেধাবীদের নাজেহাল করা হচ্ছে। মজলুম যখন জালিম হয় তখন সে জালিমের সকল রেকর্ড ভেঙে ফেলে। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তোপ, বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে। আর আন্তর্জাতিক ফ্রন্টে স্বরাষ্ট্রমন্ত্রীর আলটিমেটাম, দিল্লি একই সাথে হাসিনা কার্ড খেলবে আবার বন্ধুত্ব চাইবে, তা হতে পারে না। এই রাজনৈতিক বাকযুদ্ধ, ক্ষমতার মিত্রতা শত্রুতা আর ভূ রাজনৈতিক টানাপোড়েনের প্রকৃত সমীকরণটাই আসলে কি, এসব নিয়েই আজ আমাদের আলোচনা। আমাদের সঙ্গে রাজনীতির স্টুডিওতে আজ আছেন আমার হাতের ডান দিক থেকে মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বাবুল এমপি, জামালপুর ৩ আসনের সরকার দলীয় সংসদ সদস্য। আমার হাতের বাদিকে আছেন ব্যারিস্টার আল মামুন রাসেল, আইনজীবী ও রাজনৈতিক বিশ্লেষক। এবং আমার হাতের ডান দিকে মোস্তাফিজুর রহমান বাবুলের পাশেই আছেন আবুল হাসান রুবেল, নির্বাহী সমন্বয়কারী গণসংহতি আন্দোলন। এবং হাতের বাঁয়ে দিকে আছেন এস.এম. সাইফ মুস্তাফিজ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। আপনাদের চারজনকেই স্বাগত আজকের আয়োজনে। দর্শক, রাজনীতি আমরা সাজিয়েছি একটু ভিন্নভাবে। এখানে লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখার চেষ্টা থাকবে। অতিথিদের নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে, কথা বলার জন্য। সময় শেষ হলে মাইক্রোফোন অফ হয়ে যাবে নিজে নিজেই। একজন অতিথি চাইলে অন্য অতিথিকে প্রশ্ন করতে পারবেন। সরাসরি চলে যাচ্ছে আলোচনায়। মোস্তাফিজুর রহমান বাবুলকে দিয়ে শুরু করি। হাসিনা কার্ড বনাম বন্ধুত্বের কথায় যদি আসি, ভারতের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলছেন, আপনারা হাসিনা কার্ড খেলবেন আর বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইবেন, মনে রাখতে হবে দুটো বিপরীত। আশা করি ভারতের কর্তৃপক্ষ ও ভারত সরকার বিষয়টি বুঝবে। আবার বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আজ বলছেন, তার মনে হচ্ছে যদি দুই নেতা অর্থাৎ প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলোচনা হয়, তখন অনেক সমস্যার সমাধান হয়ে যায়। সমস্যার সমাধানের কথাগুলো তিনি বলছেন। প্রশ্নটা হচ্ছে, শেখ হাসিনা ইস্যু সহ অন্যান্য বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন কিনা? ভারতের পক্ষ থেকে কি তেমন কোনো আগ্রহ দেখানো হচ্ছে, এমনটাই কোনো ইঙ্গিত পাচ্ছি কিনা আমরা? আলোচনায় বসার কোনো ক্ষেত্র তৈরি হচ্ছে কিনা? যদি এমনটা হয়ে থাকে, সেক্ষেত্রে শেখ হাসিনা ইস্যুতে সরকারের বার্গেনিং পয়েন্ট কি কি হতে পারে? 2 মিনিট। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে ঠিক কথাটিই বলেছেন। আমার ধারণা গোটা দেশবাসী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই অবস্থানের সাথে একমত। আমরা আমাদের প্রতিবেশীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, সুসম্পর্ক চাই, মর্যাদাপূর্ণ সম্পর্ক চাই। আমাদের প্রতিবেশীকেও বাংলাদেশের সাথে সুসম্পর্ক, মর্যাদাপূর্ণ সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইতে হবে। আমাদের প্রতিবেশীর আচার আচরণ কর্মকাণ্ড দেখে মনে হয় না যে ওরা বাংলাদেশের সাথে, বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়, বাংলাদেশের সাথে সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক রক্ষা করে চলতে চায়। বরং ওদের আচার আচরণ কর্মকাণ্ড অবস্থানে এটি ধরে নেওয়ার যথেষ্ট সুযোগ তৈরি হয় যে যতটা না বাংলাদেশের সাথে সম্পর্কের উন্নয়নের ব্যাপারে তারা তৎপর, তার চেয়ে বেশি তৎপর তারা বাংলাদেশে যাদের বিরুদ্ধে আমরা টানা লড়াই করেছি, হাজার হাজার ছাত্র তরুণের আত্মদানের মধ্য দিয়ে যাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি,
সেই স্বৈরাচারী ফেসিবাদী শাসনের প্রতিভূ শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক করে তোলা যায় কিনা, বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত করা যায় কিনা, এই নিয়ে যেন ভারতীয় মহলের চেষ্টা তৎপরতার শেষ নাই। সর্বশেষ যে আয়োজন করে ভারতের 30 সেকেন্ডস। ব্যবহার করে শেখ হাসিনা যেই সংবাদ সম্মেলন করলেন, অডিও কনফারেন্স করলেন, আমরা বলেছিলাম এই অডিও কনফারেন্স করতে দেওয়ার সুযোগ ভারতীয় সরকারের নাই। যদি ভারতীয় সরকার বাংলাদেশের সাথে সুসম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাকে অগ্রসর করতে চায় কিংবা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তি রচনা করতে চায়, আমাদের মধ্যে পরস্পরের মধ্যে যে অবিশ্বাস সন্দেহ রয়েছে, সেই অবিশ্বাস সন্দেহ দূর করবার জন্যে আমরা সেই সুযোগটা বন্ধ করবার জন্য অনুরোধ জানিয়েছিলাম। ভারতীয় পক্ষ সেই অনুরোধে সাড়া না দিয়ে শেখ হাসিনাকে তাদের পরবর্তী অবস্থানগুলো আমরা দেখছিলাম। জি, ধন্যবাদ আপনাকে ব্যারিস্টার আল মামুন রাসেল। দিল্লির উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য আপনারা কিভাবে দেখেন, নাকি আপনারা মনে করেন ভারত ও শেখ হাসিনার ব্যাপারে সরকার আরো বেশি জোরালো আইনি এবং কূটনৈতিক চাপ সৃষ্টি করা উচিত ছিল, এবং আজ যে ভারতের হাই কমিশনার তার বক্তব্যের মধ্য দিয়ে কি আভাস পাচ্ছেন? জি, অসংখ্য ধন্যবাদ আমাকে চমৎকার প্রশ্ন যুক্ত করার জন্য। সাথে আমার সহ প্যানেলিস্ট যারা আছে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথম কথা হচ্ছে ত্রিবেদী যিনি হাই কমিশনার উনি বলেছেন যে দুই প্রধানমন্ত্রী বসতে হবে। মানে মনে হচ্ছে যেন আমাদের দুই দেশের মধ্যে যুদ্ধ হয়েছে, যুদ্ধ পরবর্তীতে শান্তি আলোচনার জন্য বসতে হবে। মনে হচ্ছে ইসরায়েল ইরান যুদ্ধ হয়েছে বা কোল্ড ওয়ারের স্থায়ী যুদ্ধ হয়েছে, পরবর্তীতে দুই পক্ষ বসে যখন মুখ দেখাদেখি হবে তখন কি তাদের এই যে ঝামেলাটা শেষ হবে। কেন বসতে হবে? আমাদের সাথে ভারতের কি হয়েছে? আমাদের এই ছাত্র জনতা সকলে আন্দোলন করে স্বৈরশাসককে সরিয়েছে, ফ্যাসিস্ট সরকারকে সরিয়েছে। ভারতের এত গাত্রদাহ কেন? তাদের কষ্ট কোথায়? তাদের কষ্ট এখানেই, কারণ তারা তাদের যেই পালিত তারা মুখ্যমন্ত্রী ধরুক বা পালিত একজন নেত্রী পালিয়ে গিয়েছে, এই জন্য তাদের খারাপ লাগছে। এজন্য তারা আমাদের ভিসা বন্ধ করে দিয়েছে, এজন্য তারা আমাদের বাণিজ্য বন্ধ করে দিয়েছে। তাদের সাথে আমাদের আহামরি কিছু হয়নি। তারা আমাদের একজন নির্বাচিত সরকারের একজন উপদেষ্টা যাচ্ছে, সেই কি বলে রাষ্ট্রীয় প্রোটোকল নিয়ে, সেখানে তারা বাধা প্রদান করছে। তার মানে কি? তারা তো আমাদের সাথে সুসম্পর্ক চাচ্ছে না। তারা আমাদের দণ্ডপ্রাপ্ত একজন আসামি, যিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত, সে আসামিকে দিল্লির মতো জায়গা বসে সেখানে সাংবাদিক সম্মেলন করার সুযোগ করে দিচ্ছে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে সরকারের পক্ষ থেকে স্টেটমেন্টটা দিয়েছে, একটা বোল্ড স্টেটমেন্ট দিয়েছে, এর জন্য সরকারকে আমরা ধন্যবাদ জানাই। সাথে আরও চমৎকার হতো যদি যে হাই কমিশনার, ভারতের হাই কমিশনকে ডেকে যে কেন তাকে সুযোগ করে দেওয়া হয়েছে, বাংলাদেশ সরকার বলার পরেও তাকে যে সাংবাদিক সম্মেলন করার সুযোগ করে দেওয়া হয়েছে, আমাদের যে 2013 সালে যে বন্দি বিনিময় যে চুক্তি আছে, সেই চুক্তি যে ভায়োলেশন করেছে, সেটা হাই কমিশনারকে ডেকে সরকার যদি হাই কমিশনকে ডাকতে পারতো, তাহলে আমরা সরকারকে আরও বেশি ধন্যবাদ দিতে পারতাম। কিন্তু সরকার সেই জায়গা পারেনি, ব্যর্থ হয়েছে। স্টেটমেন্টটা দিয়েছে, এই জন্য সকলের পক্ষ থেকে যারা বোল্ড স্টেটমেন্ট, ইতিপূর্বে এমন স্টেটমেন্ট কিন্তু আমরা দেখিনি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, যেটি দিয়েছে, এই জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু সাথে হাই কমিশনারকে আপনি দেখেছেন, আমাদের এখান থেকে যারা অপরাধ করে তারা পালিয়ে গিয়ে ভারতকে অবস্থান করে। হাদির হত্যাকারী কারা? কোথায় পালিয়ে গিয়েছে? আপনি তো মমতা ব্যানার্জি বক্তব্যের মাধ্যমে আপনি প্রমাণিত হয়েছে যে হাদির হত্যাকারী কারা ছিল, কারা পরিকল্পনা কারা ছিল, এবং যারা হত্যাকারী গুলি করেছে তারা কোথায় পালিয়ে গিয়েছে। তো সুতরাং আপনি বন্দি প্রত্যাবর্তন নীতি যেটা আছে 2013 সালে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে, সুতরাং তাদের সন্ত্রাসী যদি আসে এটা বাধ্যতামূলক, আমরা তাদেরকে ফেরত দিব, আর আমাদের সন্ত্রাসী যদি তাদের কাছে যায় তারা ফেরত দিবে না। তার মানে এটা কোন নীতি? এটা কোন পররাষ্ট্র নীতি? এই পররাষ্ট্রনীতি আমরা কখনো ভারত থেকে আশা করি না। তো সুতরাং আমি মনে করি সরকারকে আরও বোল্ড অবস্থান, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যেটি বলেছেন, পররাষ্ট্রমন্ত্রীর জায়গা থেকে সেটি বলতে হবে, তাদের হাই কমিশনারকে ডেকে এনে আপনার বক্তব্যটা পেয়েছে আবুল হাসান রুবেল, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি বলছেন জুলাই জাদুঘরে ভারতীয় আগ্রাসনের চিত্র নেই, বিএনপি হয়তো ভারতকে ভয় পাচ্ছে তাই এগুলো সরিয়ে ফেলছে। তার অভিযোগ জুলাই জাদুঘর থেকে সীমান্ত হত্যার একটি সেগমেন্ট সরিয়ে ফেলা হয়েছে, সেখানে সীমান্তে ভারতীয় বিএসএফ হাতে হত্যাকাণ্ডের শিকার ভাই বোনদের একটা তালিকা ছিল, ফেলানির একটা ভাস্কর্য ছিল, মোদী বিরোধী আন্দোলনের কিছু স্মৃতি ও ছবি ছিল, সেটাও সরিয়ে ফেলা হয়েছে। প্রশ্নটা হচ্ছে ভারত রিলেটেড এইসব কিছু সরিয়ে ফেলার কারণ কি হতে পারে? জাদুঘরের জায়গা না হওয়া, নাকি নাহিদ ইসলাম যা অভিযোগ করেছেন তেমন কিছু? 2 মিনিট। ধন্যবাদ। আমি প্রথমত বলি যে আসলে এই যে শেখ হাসিনার বক্তব্য বিষয়ে বলি, শেখ হাসিনাকে যে বক্তব্য দিয়েছে এটা সম্পূর্ণভাবে আসলে বাংলাদেশের যে অনুরোধ সেটা তারা রাখেই নেই, এবং আসলে যে ভিত্তিতে তারা ওইখানে শেখ হাসিনাকে থাকতে দিয়েছে তারও আসলে লঙ্ঘন। তারা ওইখানে বলেছে যে তারা মানবিক কারণে আশ্রয় দিয়েছে,
তারা তো রাজনৈতিক আশ্রয় দেয়নি, এবং ভারতের আইনেই আসলে রাজনৈতিক আশ্রয়ের কোনো ব্যাপার নাই। সেক্ষেত্রে শেখ হাসিনাকে যে এই বক্তব্য দিয়ে দেওয়াটা এটাকে আসলে একটা বার্তা হিসাবে দেখতে হবে। অর্থাৎ এটা আপনি প্রথমে তাকে দিয়ে বলানোর পরে তারপরে এটাকে আবার মিনিমাইজ করার জন্য আবার একটু মানে ওইটাকে প্রলেপ দেওয়ার জন্য বলবেন যে দুই প্রধানমন্ত্রী সব বসলে সব এক হয়ে যাবে, এইটা আসলে কোনোভাবে গ্রহণযোগ্য কোনো পররাষ্ট্রনীতি হতে পারে না। পররাষ্ট্রনীতির ভিত্তিটা খুব স্পষ্ট হতে হবে এবং পরস্পর সম্মানজনক হতে হবে। জুলাই জাদুঘরের আমি জানি যে এখনো পর্যন্ত কাজ চলমান, ফলে ওইখানে কি কি আরও থাকবে, কীভাবে আরও আসবে সে বিষয়ে আমি এখনো পর্যন্ত মানে নিশ্চিত না যে আর কি কি থাকবে, কিন্তু এটাও থাকতে পারে। যেহেতু মোদি বিরোধী আন্দোলন, এই আন্দোলনের ভেতরে দিয়ে আসলে আমরাও ছিলাম এবং এই আন্দোলন বাংলাদেশের জনগণের আন্দোলনের একটা অংশ, ফলে সেটাকে খুবই গুরুত্বপূর্ণভাবে আমাদের নিয়ে যাওয়া দরকার। এবং এটা আসলে গত 17 বছরের আন্দোলনের একটা ধারাবাহিকতা দেখানো হয়েছে, সেখানে আরও অনেক আন্দোলনও আসলে নানানভাবে বাদ পড়েছে। তো এক একটা জিনিস আপনি কিভাবে পিক করবেন, কিভাবে চুজ করবেন, সেটা তো আপনার এক একটা রাজনৈতিক এজেন্ডার উপরে নির্ভরশীল। ফলে কী কী জিনিস বাদ পড়েছে, সেটার আসলে কি কে রাখা দরকার, সেটা সবাই পরামর্শ দিতে পারেন, সবার কথা বলতে পারেন, সবাই করতে পারেন। এবং জুলাই জাদুঘর আসলে যাতে সকলের জাদুঘর হয়ে ওঠে, এই আন্দোলনে দীর্ঘ সময় ধরে যারা লড়াই করেছেন তাদের সকলের জাদুঘর হয়ে ওঠে, সেটার ব্যাপারে আমাদের সবসময় আসলে পদক্ষেপ নিতে হবে। এটাতে আমি ভারতের খাতে ভয় পেয়ে যাওয়া জায়গা আমি দেখছি না। বর্তমান সরকারের এখনো পর্যন্ত আমরা এটা দেখি নাই যে তারা ভারতকে খুব মানে শেখ হাসিনার সরকারের মতো জি, আপনার বক্তব্যটা পেয়েছি। এস এম সাইফ মুস্তাফিজ, ঠিক একই বিষয়ে আপনার কি মতামত হবে? জুলাই জাদুঘর এবং অমিত ত্রিবেদীর বক্তব্য এবং গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীর যে আমার বক্তব্য হচ্ছে যে ব্রিক্সে কিন্তু যাচ্ছেন না। জি, সালাউদ্দিন আহমেদ বিএনপি, মানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তারপর আমাদের বিএনপি বা তারেক রহমান, আমাদের বর্তমানে যিনি প্রধানমন্ত্রী আছেন, তারা ভারত বিষয়ে যাই বলছে না কেন, আমার কাছে এখন মনে হচ্ছে এটা স্টান্টবাজি। কারণ তারা অলরেডি একটা হচ্ছে যে নেগোসিয়েশনের টেবিলে কিন্তু তারা আছে। তা না হলে নির্বাচনের আগের দিন পর্যন্ত যেই ফেলানির ভাস্কর্য জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ছিল, যেই ভারত বিরোধী আন্দোলনের একটা আলাদা সেকশন ছিল, বর্ডার কিলিং রুম নামে আলাদা একটা রুম ছিল, তো এগুলো তো কিউরেশন করে প্রধান উপদেষ্টা ইউনুস স্যার সহ সবাই মিলে কিন্তু এটা দেখতে গিয়েছিল এবং আমাদেরও দেখা সৌভাগ্য হয়েছিল। সেই প্রত্যেকটা সেকশন নাই করে ফেলা হয়েছে। তাহলে কিসের ভয়ে, কাদের সাথে এই এত মানে ভয় বা আপোষের জায়গাটা তারা করে এটা সরিয়ে ফেললো? সালাউদ্দিন আহমেদ হয়তো বা টেলিভিশনে অনেক বড় বড় কথা বলেন, কিন্তু ঠিকই আমরা দেখতে পাচ্ছি যে ভারতে আবার হচ্ছে যে শেখ হাসিনা কীভাবে প্রেস কনফারেন্স করার সুযোগ পাচ্ছে। তারা একটা প্রেস রিলিজ দিয়ে যদি মনে করে যে বাংলাদেশের পররাষ্ট্রনীতির জায়গায় বিএনপি বর্তমানে স্ট্রং একটা পজিশন হোল্ড করছে, এটা রং। কারণ এই যে এই সিম্পল একটা উদাহরণের জায়গাটা তারা কিন্তু এটা অ্যাড্রেসও করছে না। জুলাই স্মৃতি জাদুঘরে আপনারা দেখবেন যে সংসদে এটা নিয়ে কথা হয়েছে, যে আমরা বলেছিলাম যে এটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়া দরকার, কিন্তু আমরা দেখলাম সেটা সংস্কৃতি মন্ত্রণালয়ের আন্ডারে নিয়ে সেখানে সরকারি ব্যক্তিরা যারা হচ্ছে যে বিএনপির সাথে রিলেটেড, তারা এটাকে একদম দলীয় একটা জাদুঘরে পরিণত করার চেষ্টা করছে। এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে আমরা যেদিন আমরা কালকে তো দেখতে গিয়েছিলাম, সেখানে জুলাই কেন্দ্রিক যে ইনসিডেন্টগুলো আছে সেটা মনে হচ্ছিল যে আগের দিন লাগিয়েছে, তার আগে ছিল না। যারা প্রত্যক্ষদর্শী এই 2 দিনে গিয়েছে তারা বলেছে যে এই সেগমেন্টটা তারা রেখেছিল না। তো যেটা হচ্ছে যে বিএনপি নির্বাচনে জয়লাভ করার আগের টাইমটা ছিল, সেখানে একরকম পজিশন ছিল এবং পরবর্তীতে ভারতের এই আগ্রাসনের জায়গাটা একদম মুছে ফেলেছে। এখন দেখেন এই জুলাই বা আওয়ামী লীগের ফ্যাসিবাদ হয়ে ওঠার পেছনে ভারতের একটা তো বড় অবদান আছে। আমরা যেরকম মুক্তিযুদ্ধকে ধারণ করি, পাকিস্তানের যে অপশাসন, পাকিস্তান আমাদের উপরে যা অত্যাচার করেছে সেটাকে আমরা 30 সেকেন্ডস। তার জন্য তো আমাদের কূটনৈতিক সম্পর্ক নষ্ট হচ্ছে না। তো ভারত যে আমাদের উপরে এরকম আগ্রাসন চালিয়েছে, শেখ হাসিনাকে যেভাবে তারা ক্ষমতায় টিকিয়ে রেখেছিল, সেই বিষয়গুলোকে আমরা অ্যাড্রেস করব না? বিএনপি সরকারের তাহলে কিসে ভয়? তারা কিসের সাথে নেগোসিয়েশন করেছে যে তারা রাতারাতি এই ফেলানিকে নাই করে ফেললো? আমার তো মনে হয় যে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বদলতে আমাদের যে গুলশানে যেই রাস্তার নাম ফেলানি এভিনিউ হয়েছে, আমার মনে হচ্ছে বিএনপি কয়েকদিন পর সেটাও সরিয়ে ফেলবে। তো বিএনপির যে এই আপোষকামী মনোভাব ভারতের প্রতি, এটা তো বাংলাদেশ চায় না। বাংলাদেশ চায় সমতার সাথে সম্পর্ক, জি ন্যায্যতার সাথে সম্পর্ক। জি, মোস্তাফিজুর রহমান বাবুল, যেই আলোচনাটা আসলো আপোষকামী সম্পর্কের কথা বলা হচ্ছে, জুলাই জাদুঘরের সেই আগ্রাসন বিরোধী যে নিদর্শনগুলো, সেই জিনিসগুলো না রাখারও কথা বলা হচ্ছে। যদিও রুবেল ভাই বলছিলেন যে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, হয়তো বা জিনিসগুলো আসতে পারে। আপনি কি একটু আশ্বস্ত করবেন যে বিষয়গুলো থাকবে কিনা? একটু জানতে হবে, একটু বুঝতে হবে আর কি। বাংলাদেশের মানুষ বিএনপিকে কেন পছন্দ করে?
1975-এর 15ই আগস্টের পরে এই বাংলাদেশের মানুষের জনপ্রিয় রাজনৈতিক দল হিসাবে বিএনপি আবির্ভূত হয়েছে। বিএনপির রাজনৈতিক অবস্থানের কারণে বাংলাদেশের মানুষ কখনই মনে করে না ভারতের প্রশ্নে বিএনপির কোনো আপোষকামিতা আছে। আস্তে বলবেন। হ্যাঁ, বাংলাদেশের মানুষ কখনই মনে করে নাই যে বিএনপি ভারতকে ছাড় দিয়ে বাংলাদেশের মাটিতে রাজনীতি করে। বাংলাদেশের প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে, সীমান্তের প্রশ্নে, আমাদের ন্যায্য অধিকার হিস্যার প্রশ্নে বিএনপি বারে বারে জন্মলগ্ন থেকে সোচ্চার হয়েছে বলেই বাংলাদেশের মানুষ বিএনপি আরো 1 মিনিট দিবেন। সব কিছুতেই বিএনপি স্টানবাজি করছে। এই সস্তা বক্তব্য, এইটা বাংলাদেশের মানুষ এই জুলাই আগস্ট উত্তর রাজনীতিতে এটা আশা করে না। মানুষ পরিবর্তন চায়, রাজনৈতিক বক্তব্যে পরিবর্তন চায়, রাজনৈতিক শব্দে পরিবর্তন চায়, ভাষায় পরিবর্তন চায়, উচ্চারণে পরিবর্তন চায়, বিশ্লেষণে পরিবর্তন চায়। এটা মানুষ জুলাই আগস্ট উত্তর এই বাংলাদেশে এটা আশা করে মানুষ। ভারতের মাটিতে বসে খুনি শেখ হাসিনা সংবাদ সম্মেলনে বক্তব্য রাখলেন। এই সংবাদ সম্মেলনের আয়োজন করবার পরে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাইকমিশনারকে ডেকে বলেছিলেন যে এই আয়োজন বন্ধ করেন, এবং তারপর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের দলের স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ জি, এই বক্তব্যগুলো আমরা পাচ্ছিলাম। স্পষ্টতই বলেছেন যে হাসিনা কার্ড 20 বন্ধ seconds করতে হবে। আমি যে ইস্যু অ্যাড্রেস করছি ওটা উত্তর দিতে পারেননি। কোনটা বলেন, আপনি আরেকবার বলেন। কোনটা বলেন? এই যে জাদুঘর আপনারা কেন হ্যাঁ, সব স্মৃতি right, মুছে ফেললেন? এটা 1 মিনিটের মধ্যে বলবেন। এই জাদুঘর এখনো পূর্ণাঙ্গ রূপ পায় নাই। আমি গতকাল ইউটিউবে আমি অনেকক্ষণ ধরে 36 দিনের জীবন্ত ইতিহাস, জীবন্ত কাহিনী আমি প্রত্যক্ষ করেছি। মানে এই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত এবং প্রদর্শিত জুলাই আগস্টের 36 দিনের যে একটা সচিত্র একটা প্রতিবেদন, সেটা আমি প্রত্যক্ষ করেছি। এবং আমি বিশ্বাস করতে চাই যে এই জুলাই স্মৃতি জাদুঘরে কেবল 36 দিনের জীবন্ত ইতিহাসই তুলে ধরা হবে না, আমাদের 52-র ভাষা আন্দোলন, আমাদের 62-র শিক্ষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, আমাদের মুক্তিযুদ্ধ উত্তর বাংলাদেশে আমাদের শিক্ষার সংগ্রাম, গণতন্ত্রের সংগ্রাম, বিশেষ করে 90-এর ঐতিহাসিক ছাত্র গণ অভ্যুত্থান, বিশেষ করে 17 বছর মানে আপনার বক্তব্য অনুযায়ী এই বিষয়গুলো আসবে। মানে জি, আমি যদি একদম ক্লিয়ার একটা মেসেজ যদি চাই, আমি জি মুস্তাফিজুর রহমান বাবুল, আমি যদি ক্লিয়ার একটা মেসেজ চাই, যে বিষয়গুলো এসছে এগুলো কি জাদুঘরে স্থান পাবে কিনা? কোথায় এড়িয়ে গেলাম? আবুল হাসান রুবেল একটা প্রশ্ন করবেন। ছিল ফেলানির ভাস্কর্য ছিল, আমি বললাম মোদি বিরোধী আন্দোলনের আলাদা একটা সেগমেন্ট ছিল, সেটা অলরেডি কিউরেটেড ছিল। সকল কিছুই যেন জুলাই স্মৃতি জাদুঘরে আমাদের জাতির ইতিহাসের সাথে সম্পৃক্ত, আমাদের দেশবাসীর গৌরব উজ্জ্বল সংগ্রামের সাথে সম্পর্কিত সকল ঘটনা প্রবাহের জন্য জুলাই স্মৃতি জাদুঘরে সন্নিবেশিত হয়। সেই জায়গাটাতে আমি মুস্তাফিজুর রহমান বাবুল এটা বলেছেন। এখন প্রশ্নটা খুব সহজ। আবুল হাসান রুবেলের একটা প্রশ্ন আছে। বিএনপি রাজনৈতিক ইতিহাস নিয়ে কিন্তু কথা হয়। আপনি তো বিএনপি রাজনৈতিক মুস্তাফিজ প্রশ্ন করেন, বিএনপি অবস্থান নিয়ে তো আপনি প্রশ্ন করেন, বিএনপি ইতিহাস জানেন না। আপনাদের অবস্থান যদি ভারত মুস্তাফিজুর রহমান বাবুল, আমরা একটু সময় নেই। আবুল হাসান রুবেল আপনার একটা প্রশ্ন আছে, আপনারা কেন এটা মুছে ফেললেন? আমার প্রশ্ন ছিল সাইদ মুস্তাফিজ, আপনি এই প্রশ্নটা এড়িয়ে গেছেন। কোনটা মুছে ফেলছেন? আচ্ছা, আপনার এই প্রশ্নের উত্তরটা দেওয়ার সুযোগ আছে। আবুল হাসান রুবেল আপনাকে একটা প্রশ্ন করবে। হ্যাঁ, বলেন। আমি যে প্রশ্নটা করব, যে ধরেন আপনারা বলছেন যে এটা কিউরেশনে ছিল এবং এটা সাজানো ছিল এবং ইয়ে করা ছিল, তো ওইখানে যেভাবে ছিল সেটা তো আসলে একটা পুনর্বিন্যাস করা হয়েছে, এবং পুনর্বিন্যাসটা যেটা করা হয়েছে, আপনারা কি মনে করেন যে ওইখানে যেভাবে ছিল তাতে মনে হচ্ছে যে বাংলাদেশে এটা শেখ হাসিনার বিরোধী আন্দোলন ছিল না, এটা মূলত আসলে ইন্ডিয়া বিরোধী আন্দোলন ছিল, তার একটা পার্ট ছিল হচ্ছে শেখ হাসিনার বিরোধিতা। এই যে ধরনটা যে তৈরি করা হয়েছিল, যে এবং মূল জায়গাটা যে ভারত,
এরকম ভাবে যে তৈরি করা হয়েছিল, এইটাকে আপনারা কি রাজনীতির প্রধান জায়গা হিসেবে মনে করেন? এটা পুরোটা ভারত বিরোধী একটা মিউজিয়াম, আপনার কি দেখে মনে হয়েছে? এটা মানে এর আগে যেভাবে ছিল সেই আমি জায়গা দেখেছি, থেকে আপনি রাজনীতি দেখেছেন, পলিটিক্স একটা পলিটিক্স প্রত্যেকটা একটা জায়গার একটা corner গল্প থাকে। ছিল, পুরাটা ছিল না, এটা একটা কিন্তু corner corner ছিল। আবুল সেই হাসান রুবেলের cornerটা প্রশ্ন, বিলুপ্ত করা হয়েছে। আবির হাসান রুবেলের প্রশ্ন, আপনি উত্তরটা দিবেন 1 মিনিট। আমি ওনার প্রশ্ন বুঝতে পেরেছি। দেখেন ভাই, আপনাদের সাথে আমাদের দীর্ঘদিনের একটা রাজনৈতিক সম্পর্ক ছিল। আপনাদের সে সময়ের যে অবস্থান, আপনি বললেন যে আপনি মোদি বিরোধী আন্দোলনে আপনি ছিলেন সক্রিয়ভাবে, কিন্তু এখন আপনারা এই সরকার দলের সাথে যে আপোষকামী আর একটা মনোভাব আবার আপনি শুরু তো করলেন। মানে আমি শুরু ধান শেষ বানতে করছি। শিবের গীত আমার গাচ্ছেন। কথা একটু শেষ না, করতে না, দেন, please। মানে আপনি তো ধান বানতে আমার শিবের গীত কথা গাচ্ছেন। একটু শেষ আপনি করতে দেন। আপনাকে প্রশ্ন করা হয়েছে হ্যাঁ, আপনার হ্যাঁ, অবস্থান আমি নিয়ে। বলছি। আমার অবস্থান নিয়ে প্রশ্ন করা হয় না। আপনার প্রশ্নের ধরনটা দেখে এটা বলছি আর কি। না, না, যে জুলাই আমি স্মৃতি জাদুঘরে- আপনাকে প্রশ্নটা করেছি যে হ্যাঁ, আপনারা কি উত্তরটা দেন, এটা উত্তরটা এই দিতে দেন। আন্দোলনটাকে কিভাবে রুবেল ভাই, দেখেন? সময় দেওয়া দেন। হয়েছে, এখন আর নতুন করে প্রশ্ন জুলাই করবেন স্মৃতি না, তিনি জাদুঘরের একটা সময়টা ব্যবহার কর্নার করুক। ছিল, এটা পুরোটা জাদুঘর মিলে ভারতের আগ্রাসনের কোন এরকম সিম্বল ছিল না, শুধু ফেলানির একটা ভাস্কর্য ছিল এবং ভারতীয় আগ্রাসন, যার ফলে হাসিনা এরকম করে ফ্যাসিবাদী আচরণ করতে পেরেছে, তার ফ্যাসিবাদ কাঠামো গড়ে উঠেছে, সেটা একটা কর্নার ছিল। আপনি যদি জেনে না থাকেন, আপনি জেনে নেবেন, কিউরেটের সাথে কথা বলবেন, জোনায়েদ সাকিব ভাই আছেন, তাকেও জিজ্ঞেস করতে পারেন। এটা পুরা এই মিউজিয়াম জুড়ে শুধু ভারতের বিরুদ্ধে কথা না। জি, আপনার উত্তর শেষ হয়েছে। আবুল হাসান রুবেল, আপনার কি বলার আছে? হ্যাঁ, 1 মিনিট। 1 নম্বর, প্রথমত হচ্ছে যে আমার প্রশ্নটা ছিল যে পুরো আন্দোলনকে একটা, যখন আপনি একটা কিউরেশন সাজান বা একটা জাদুঘর সাজান, এর ভেতর দিয়ে আপনি একটা পলিটিক্সের কথা বলেন, এই পলিটিক্সের ধরনটা আসলে কাকে ফোকাস করবেন সেইটার প্রশ্ন। এটা সব কিছু মিলায় আপনি একটা জিনিসকে ফোকাস করতে পারেন, আপনি সব কিছু মিলায় প্রধান ফোকাস আপনার কোথায়, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই প্রধান ফোকাসটা আপনাদের কোথায় সেটা জানতে চেয়েছি। ধরেন ভারতের বিরুদ্ধে আমাদের অবস্থান কি শেষ হয়ে গেছে? উনি এই সমস্ত যে সমস্ত কথা বললেন, সরকারি দলে গিয়েছি, ভারতের বিরুদ্ধে অবস্থান শেষ হয়ে গেছে। আরে ভাই, আপনারা তো এখনো রাস্তায় প্রোগ্রাম করছি এই সমস্ত বিষয়ে। আপনার তো মানে এটা যদি আপনি খবর রাখেন তাহলে জানবেন। তাইলে ঘটনাটা হচ্ছে যে আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে যে জায়গায় আছি সেই জায়গাতে ছিলাম, সেখানে আছি। প্রশ্নটা হচ্ছে যে আমরা এই আন্দোলনটাকে জনগণের একটা গণ অভ্যুত্থানের যে জায়গার থেকে দেখছি, সেটা একটা দীর্ঘ এইখানকার মানুষের দমন পীড়ন, তার সমস্ত ধরনের জীবনের উপরে যে ধরনের অন্যায় অত্যাচার, সমস্ত কিছুর বিরুদ্ধে একটা ক্ষোভের প্রকাশ হিসাবে দেখছি। এই বিষয়ে আমাদের আলোচনা শেষ। আমরা মুস্তাফিজুর রহমান, আপনি বলবেন। জি, 1 মিনিট, আপনার মন্তব্য। জি, প্রথম কথা হচ্ছে মানে বিএনপি কেন যেন মানে নিজের মতো করে সবকিছু মানে সংযোজন করতে চায়। বিএনপি দেখেন, আপনার একটা এটা জাদুঘর, জুলাই জাদুঘর, এটা তো বিশ্বাস করতে হবে 17-18 বছর শেখ হাসিনা যে ফ্যাসিস্ট হয়েছে তার অন্যতম একটা বড় কারণ হচ্ছে তাকে সাপোর্ট করেছে। কে সাপোর্ট করেছে? ভারত সাপোর্ট করেছে। ভারত নির্বাচনের সময় আমাদের বিরোধী দল, যারা কথিত বিরোধী দল ছিল, তাদেরকে ডেকে নিয়ে তাদেরকে বলতো, তারা এসে বলতো যে ভারত আমাকে বলেছে, বলা যাবে না। তার মানে এটা তো সবাই স্বীকার করে। তাহলে যে জুলাই, যে শেখ হাসিনার ফ্যাসিজম নিয়ে যে জুলাই জাদুঘর, সেখানে একটা কর্নার ছিল, ভারতীয় কর্নার, সে কর্নারটা আপনি বিলুপ্ত করে দিলেন। আপনি বললেন নতুন করে এখন কাজ চলমান। তাহলে যে জিনিসটা তৈরি আছে সেই জিনিসটা আপনাকে কেন বিলুপ্ত করতে হবে? সব জায়গায় আপনি দেখেন, সুপ্রিম কোর্টের সচিবালয়ের বিষয়ে, সচিবালয় ওনাদের ইশতেহারে ছিল নোট অফ ডিসেন্ট ছিল না, সে প্রতিষ্ঠিত সচিবালয় ওনারা বাতিল করে দিলেন। কেন? ওনারা সুন্দর করে সংযোজন বিয়োজন করবেন। কেন? আমি যে জিনিসটা খেয়েছি, আমার পেটে খাওয়ার আছে, আপনি খাওয়ার পেট থেকে বের করে বলে যে তোমাকে আমি ভবিষ্যতে খাওয়ার দিব। কেন? আমি তো খেয়ে ফেলেছি, খাওয়ার পেটে আছে। 30 seconds। কেন? সাথে সাথে আপনি দেখেন প্রত্যেকটা জায়গা, আপনি দেখেন ওনারা বলছেন গুম অধ্যাদেশকে ল্যাপস করে দিয়েছেন। সবচেয়ে বেশি ভিক্টিমাইজ কিন্তু বিএনপি হয়েছেন। সেই গুম অধ্যাদেশকে কি ওনারা নতুন করে এখন প্রস্তাবনা আনলেন কি, যিনি গুম করবে, যারা গুম করবে তাদের হাতে তদন্তভার দিয়েছেন। যিনি, এবং কি অভিযোগ করতে হবে তার কাছে। ভাই, যে গুম করবে তার কাছে আমাকে অভিযোগ করতে হবে, তার কাছে আমাকে করতে হবে যে অভিযোগ করবে। এবং কি বলতেছে, নির্দিষ্ট করে বলতে হবে তিনি কোথায় আছেন, সেটা নিয়ে কোর্টে প্রথমে আবেদন করতে হবে স্পেসিফিক করে। তাহলে যে জানে তা গুম করা, সে কিভাবে জানে কোথায় গুম করে রাখা হয়েছে? তার মানে সবকিছু নিজের মতো করে করতে হবে। কেন? বিএনপির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বিএনপি সবকিছু নিজের মতো করে করতে চায়। বক্তব্যটা পেয়েছি। দেখেন, আপনি যে ডকুমেন্টারি 20 seconds। সেই ডকুমেন্টারি আবু সাইদ হচ্ছে এই জুলাইয়ের সবচেয়ে বড় স্টেক হোল্ডার। সে আবু সাইদকে আপনি সরাই ফেললেন ডকুমেন্ট থেকে, নিজের মতো করে ডকুমেন্ট তৈরি করলেন। না, সেটা কারেকশন দিয়েছে। কারেকশন আপনি পরে দিয়েছেন, আপনি পরে করেছেন। দিয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন। কেন এটা সরাইলেন আপনি? এটা তো ভুলবশত না। আপনি বৈষম্য বিরোধী আন্দোলন, তাদের নেতৃত্বে আন্দোলন করেছেন, আপনি তাদের নাম সরিয়ে ফেললেন। আপনি প্রথম ঘোষক, এটার ঘোষক, এক দফার ঘোষক আমরা সবাই জানি। ওনারা বলেন এক দফার ঘোষক, মুখে বলেছেন নাহিদ, আর পিছন থেকে কল গাড়ি নাকি আমাদের প্রধানমন্ত্রী। আচ্ছা, আল মামুন রাসেল, আপনার বক্তব্য পেয়েছি। সাইফ মুস্তাফিজ। আমি যেটা বলছিলাম, এক মিনিট। খুবই
স্ট্রেট ফরওয়ার্ড কথাটা বলেছি যে আমি কিন্তু বলিনি যে বিএনপির ইতিহাস এটা ওইটা, আমি বলছি যে বর্তমানে আফটার ইলেকশন বিএনপি কি আপোষকামিতার সংস্কৃতির মধ্য দিয়ে ভারতের কাছে নতি স্বীকার করছে? যদি না করে থাকে তাহলে আমাকে এই উত্তরটা দেন। তার উত্তর দিতে পারেনি। এটা তো ভাই যেটা বললো অলরেডি কিউরেটেড ছিল, একটা আলাদা কর্নার ছিল। এটা নট রিয়েলি যে জুলাই পুরো জাদুঘর মিলে সব জায়গায় খালি ভারতীয় আগ্রাসনের কথা বলা আছে। এবং এইখানে যতগুলো পরিবর্তন করেছে, আপনি যদি এখন নিচতলায় যান আপনার কাছে মনে হবে কি যে বিএনপির একটা দলীয় মানে অনেক কষ্ট তিতিক্ষার জার্নি দিয়ে আপনি যাচ্ছেন। সেখানে আমি একটা দেখলাম যে রাজনৈতিক জুলাই গণঅভ্যুত্থানে অবদান, সেখানে আমি দেখলাম যে হামিম এবং আবিদ ছাত্রদলের দুই নেতা এদেরকে রিপ্রেজেন্ট করা হয়েছে। কিন্তু এখানে ছাত্র শিবির আছে, এখানে বামপন্থী ছাত্র সংগঠনগুলো আছে, তাহলে তাদের অবস্থানটা কই? তারা না পারতে ওপরতলায় নাহিদ ইসলাম থেকে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মেন ভূমিকা সেটা একটা কর্নার তারা রাখতে বাধ্য হয়েছে, যেটা কিন্তু সরিয়ে ফেলা হয়েছিল। তো এই যে বারবার বলছে যে আবার নতুন করে সংযোজন বিয়োজন করা হবে, ভাই ইতিহাস আপনার এইভাবে সংযোজন বিয়োজন করছেন। এবং আমার দুই আলোচকই তারা কিন্তু একটাবার ওটার উত্তরটা দিতে পারলেন না। তারা নিজেরা আসলে না, তারা তো বলছেন যে এটা কন্টিনিউয়াস প্রসেস এবং এখানে সবই থাকবে। এটা বাংলাদেশের already আন্দোলনের যেটা ছিল, সবগুলো জিনিসই এটার মধ্যে থাকবে। প্রতিষ্ঠিত জিনিসটা তারা সরাই ফেলে, এটা কিভাবে কন্টিনিউশন প্রসেস থাকে? জি, আপনি আবুল হাসান রুবেলের কাছে মানে প্রথমত আসলে দুইটা বলি, প্রশ্ন আপনি পেয়েছেন, আপনি এক হ্যাঁ, মিনিটে উত্তরটা দিয়ে শেষ উত্তর করবেন। দিই। আমরা এই উত্তরের পরে এই বিষয়ে আর কথা প্রথমত বলছি না। হচ্ছে যে উনি যে কথাটা বললেন যে নাহিদ ইসলাম এদেরকে সরে দেওয়া হয়েছিল ওই জুলাই জাদুঘরে, এটা পুরোপুরিভাবে ভুল তথ্য। কারণ আমি আগের দিন দেখে এসেছি এবং পরের দিন দেখছি একই জিনিস আছে। হ্যাঁ, এটা একটা ভুল তথ্য, এটা জাতির সামনে ভুল তথ্য থাকা উচিত না, এটা প্রথমত পরিষ্কার করা দরকার। দুই নম্বর হচ্ছে হ্যাঁ, না পারতে স্টান্টবাজি এই কথাগুলো বলে সবসময় একটা নেগেটিভ দিয়ে শুরু করার যে মানে জায়গাটা, এটা আমি খুব বেশি দেখছি আর কি। এটা আমার কাছে মনে হয় যে নতুন গণতান্ত্রিক সংস্কৃতি নির্মাণের জন্য খুব বেশি সহায়ক না। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে আমি যেই কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ধরেন আপনি একটা জুলাই জাদুঘর করছেন বা জুলাইয়ের সংগ্রাম করেছেন বা সমস্ত কিছুই বলেন, আপনি এখানে ইন্ডিয়া থাকবে, এখানে মানে থাকবে, শেখ হাসিনা থাকবে, এখানে গুম খুন থাকবে, এখানে বিভিন্ন ধরেন সংগ্রাম তো আসলে বহু দিন ধরেই হয়েছে। তাহলে এই সংগ্রামের প্রত্যেকটা অংশেরই তো আসলে থাকবে। ধরেন কিভাবে শিবিরের ছেলে মেয়েদেরকে আসলে নিয়ে আসবে? শিবিরের ছেলে মেয়েরা তো কোথাও কোনো প্রকাশ্যে কোনো আন্দোলন সংগ্রাম করে নাই, তাহলে তাদেরকে নিয়ে আসবে কিভাবে? জামায়াতে ইসলামী তার যে নেতৃত্বে মানে একটা মিছিল সংগ্রামের খুব বেশি যে আছে দেব না, তো জুলাইয়ের সময়ও আপনি দেখবেন না যে তাদের মানে ব্যানারে কোনো কিছু হয়েছে, এরকম কিন্তু দেখবেন না। হ্যাঁ, কি এড়িয়ে যাচ্ছি বলেন? এটা কেন সরানো হলো এটা বলেন, একবারও তো কেউ উত্তর দিতে পারছেন না। তারা তো বলছেন যে এটা আর বলছি তো এটা তো আবার নিয়ে আসা হবে, এটা হচ্ছে মানে আবার নিয়ে আসা হবে, মানে একবার সরিয়ে ফেলেছেন আপনারা, আবার নিয়ে আসবেন। যেতে পারে, নতুন নিয়ে আসা হতে এই যে পারে গুম অধ্যাদেশগুলোর মতো করে নতুন করে আইন হ্যাঁ আনবেন। অবশ্যই। তাই তো আপনি যখন ক্ষমতায় যাবেন তখন আপনার মতো করে আপনি করবেন। তো বিএনপি যা করে আবুল হাসান রুবেল, ধন্যবাদ। আমরা মোস্তাফিজুর রহমান বাবুলের কাছে ফিরছি প্রধানমন্ত্রীর সফরের রাজনৈতিক সমীকরণ নিয়ে। প্রধানমন্ত্রী চট্টগ্রাম সফরে গিয়ে হেফাজত ইসলামের আমিরের সঙ্গে সাক্ষাৎ করলেন। জামায়াতের প্রভাব ঠেকাতে হেফাজতকে কাছে টানছে বিএনপি, এমন খবর গণমাধ্যমে আসছে। নির্বাচনের আগে হেফাজত ইসলাম প্রকাশ্যে বিএনপিকে সমর্থনও দিয়েছিল। আজ প্রধানমন্ত্রী হেফাজতের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎও করলেন। এটা কি জামায়াতকে রাজনৈতিকভাবে চাপে রাখাই বিএনপির হেফাজতের কাছে টানার কৌশল কিনা? 2 মিনিট। না, জামাতকে রাজনৈতিকভাবে চাপে রাখার কৌশল না। হেফাজতের সাথে বিএনপির সম্পর্ক নির্বাচনের আগেও ছিল, এখনও সম্পর্ক আছে। মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রামে গেছেন, চট্টগ্রামে গিয়ে উনি আপনার হেফাজতের নেতা বাবু নগরীর সাথে আপনার ওনার মাদ্রাসায় গেছেন, ওনার সাথে সাক্ষাৎ করেছেন, ওনার কাছ থেকে দোয়া নিয়েছেন, ওনাকে দোয়া করেছেন। এটা ওনার একটা রাজনৈতিক অবস্থান, ওনার এই অবস্থানটা আগেও ছিল, এই নতুন কোনো অবস্থান না। আমরা কাউকে আপনার চাপে ফেলার কৌশল নিয়ে আমরা অগ্রসর হচ্ছি না। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আছে। আপনার বাংলাদেশের গণতন্ত্রের জন্য অনেক চ্যালেঞ্জ আছে। বাংলাদেশে আপনার একটা গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো বিনির্মাণের জন্য অনেক চ্যালেঞ্জ আছে। আমাদের জনজীবনে আপনার নানা ইস্যু আছে, আমাদের নানা সামাজিক কর্মকাণ্ড আছে, আমাদের শিক্ষাঙ্গন আছে, আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে, আমাদের ব্যবসা বাণিজ্য আছে, আমাদের বিনিয়োগ আছে, আমাদের কর্মসংস্থান আছে, আমাদের নানা সামাজিক উদ্যোগ আছে। এই সকল উদ্যোগ বাস্তবায়ন করা, এই সব কিছু হচ্ছে আমাদের সামনে বড় এজেন্ডা। আমরা এইসব এজেন্ডা নিয়ে আমরা সর্বতভাবে মনোযোগী এবং এইসব এজেন্ডা বাস্তবায়নের পথে আমরা আছি। মাননীয় প্রধানমন্ত্রী আছেন এবং একই সাথে আমরা এও আশা করি যে বর্তমান সময়ে জুলাই আগস্টে রক্তক্ষয়ী অভ্যুত্থানের ভেতর দিয়ে আমাদের আমাদের জাতির যে অর্জন, সেই অর্জনগুলো যেন আপনার হারিয়ে না যায়, সেই অর্জনগুলো যেন ম্লান হয়ে না যায়।
আমাদের এই অর্জনগুলোকে রক্ষা করা, ধারণ করা, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের রাজনৈতিক জীবনে, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে, আমাদের ব্যক্তিগত আলাপচারিতায়, আমাদের বক্তব্যে, আমাদের বক্তব্যের ঢঙ্গে, সব কিছুতেই যেন আমরা যেন এই জুলাই আগস্টের ভেতর দিয়ে আমরা যা অর্জন করেছি তা যেন আমরা যেন চর্চা করি, আমরা রপ্ত করি, এবং বাংলাদেশটাকে যেন আমরা জি, গণতান্ত্রিক, শেষ করতে হবে। নিরাপদ, জনকল্যাণমুখী একটা রাষ্ট্রে পরিণত করবার জন্য, আইনের শাসন, ন্যায় বিচার কায়েমের জন্য আমরা যেন সকল দল মিলে মিশে সংসদের ভেতরে, সংসদের বাইরে আমরা যেন আলাপ আলোচনা করে মিলে মিশে যেন ঐক্যের কথাটাই বলছেন। আমরা ঐক্যের পতাকাটাকে যেন আমরা উজ্জ্বল দেখে আমরা যেন ধন্যবাদ। এগিয়ে নিয়ে যাই। দর্শক, 4 জন অতিথি আমাদের সঙ্গে আছেন। রাজনীতিতে বিরতি বলে কিছু নেই, তবে আমরা ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সঙ্গে থাকবে। দর্শক, আবারও স্বাগত। ফিরে এলাম রাজনীতির আলোচনায়। ব্যারিস্টার আল মামুন রাসেলের কাছে যেতে চাই। প্রধানমন্ত্রীর সফরের রাজনৈতিক সমীকরণ নিয়ে যদি কথা বলে, নির্বাচনে হেফাজতে জামায়াত বিরোধী অবস্থান বিএনপির পক্ষে গিয়েছিল। জামায়াতেরই ইঙ্গিত দিচ্ছে কওমি মাদ্রাসার আর্থিক টানাটানিকে সুযোগ বানিয়ে বিএনপি ষড়যন্ত্র করছে। বিএনপির সাথে হেফাজতের এই সখ্যতা জামায়াতের রাজনীতির উপর কতটা প্রভাব ফেলবে? 2 মিনিট। দেখেন, প্রথম কথা হচ্ছে এই প্রধানমন্ত্রীর সাপোর্টটা অনেক আগে হওয়া দরকার ছিল। কারণ আপনি জানেন এই চট্টগ্রামে 16টা আসনের মধ্যে 14টা আসন বিএনপি পেয়েছে। দুর্ভাগ্য হলো সত্য, এই যে প্রায় আপনার এই 5টি জেলায় যখন বন্যায় আক্রান্ত হয়েছে, প্রায় 40 জন মৃত্যুবরণ করেছে, 10 লক্ষ মানুষ এই বন্যায় আক্রান্ত হয়েছে, কিন্তু তখন প্রধানমন্ত্রী সফর করেননি। প্রধানমন্ত্রী অনেক দিন পরে প্রধানমন্ত্রী সফর, এই প্রথম চট্টগ্রাম সফরে গিয়েছেন। দেখেন, চট্টগ্রাম সফরে গিয়ে উনি বন্যার্তদের মাঝে বাড়িঘর বিতরণ করবেন, অনেক কিছু করবেন, হেফাজতের সাথে এই একটা সৌজন্য সাক্ষাৎ করেছেন। দেখেন, আমরা সবসময় দেখি রাষ্ট্রনায়করা সবসময় এই যে ইসলামী দলগুলো, এগুলোকে সবসময় যখন কোনো বিপদে পড়ে বা নির্বাচনের আগে বা যে কোনো বিপদে, কোনো ক্রাইসিসে পড়লে তাদেরকে কাছে টানার চেষ্টা করে। আপনি দেখেছেন এবারে যে বিএনপির যে জোট ছিল, জোটের মধ্যে জমিয়ত একটা দল ছিল। জমিয়তের প্রধান নিজেই বলেছেন যে জামাতকে ঠেকানোর জন্য আমরা বিএনপির সাথে জোটে গিয়েছিলাম। 4টি আসনে বিদ্রোহী প্রার্থী ছিল বিএনপির, 4টি আসনে একটা আসনও পায়নি। বিএনপির অন্য জায়গায় যেখানে বিএনপির আসন ছিল, সেখানে যারা পরাজিত হয়েছে তাদেরকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, তাদেরকে হয়তো প্রশাসক বানানো হয়েছে, তাদেরকে হয়তো মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। কিন্তু জমিয়তের যারা পরাজিত হয়েছে, বিদ্রোহী প্রার্থীর জন্য যারা পরাজিত হয়েছে, তাদেরকে কোনো অ্যাওয়ার্ড দেওয়া হয়নি, তাদেরকে কোথাও নিয়োগ করা হয়নি, তাদের কোথাও মন্ত্রিত্ব দেওয়া হয়নি। তার মানে এই যে এই আলেমদেরকে কাজে লাগিয়েছে, কিন্তু পরে কাজে লাগানোর পরে আবার ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। তো সুতরাং এটা আমরা সবসময় দেখি যে রাষ্ট্রনায়করা এই কাজগুলো সবসময় করে, কিন্তু আমাদের আলেমরা বা আমাদের যারা এই আলেম সমাজ আছে, তারা এই জিনিসগুলো, রাষ্ট্রনায়কের বিষয়গুলো বুঝতে পারে না। আমরা এর আগে দেখতাম যে এরশাদ সাহেব দেখবেন সবসময় নির্বাচনের আগে হলে উনি বিভিন্ন মাজারগুলোতে যেতেন, বিভিন্ন জায়গাগুলোতে যেতেন। তো সুতরাং আলেমদেরকেও বুঝতে হবে যে কখন কাকে কিভাবে ব্যবহার করা হয়। যদি জমিয়তকে সেভাবে মূল্যায়ন করা হতো, তাহলে আমি বলতাম যে না, আজকে সরকারের শুধুমাত্র তাদেরকে কাজে লাগানো না, তাদেরকে শুধু ব্যবহার করা না, তাদেরকে দিয়ে ওনারা কোনো পরিকল্পনা আছে, কিন্তু সেই কোনো বড় ধরনের কোনো পরিকল্পনা আমরা দেখিনি। এই জন্যই আমরা আসলে এই যে আজকে যে সফরটা, এই সফরটা আমি প্রথমেই বলেছি, এই সফরটা অনেক আগে হওয়া দরকার ছিল। বন্যায় যখন আক্রান্ত হয়েছে, বিরোধী দলের নেতা গিয়েছেন, শেষ করবেন। মানুষ প্রধানমন্ত্রীকে আশা করেছেন, কারণ 16টা আসনের মধ্যে 14টা আসন তারা পেয়েছে, তাদের প্রধানমন্ত্রীকে দিয়েছে। আপনার বক্তব্য শেষ। আবুল হাসান রুবেলের কাছে আসি। হেফাজত ইসলামের বিরুদ্ধে মামলা প্রত্যাহার, ধর্মীয় ইস্যুতে গুরুত্ব দেওয়ার যে দাবিগুলো আসছে, সেগুলোকে বিএনপি অগ্রাধিকার দিচ্ছে, এর রাজনৈতিক ফায়দা কি? 2 মিনিট। ধন্যবাদ। প্রথমে আমি বলি যে ধরেন মানে যে বিপদে পড়লে নির্বাচনের আগে, এগুলো তো এখন নাই। তা এখন প্রধানমন্ত্রী গেছেন, সাক্ষাৎ করেছেন, এটা একটা সৌজন্য সাক্ষাৎ হিসাবেই আসলে প্রথমত দেখা দরকার। এটাকে রাজনৈতিক ফায়দার জায়গা হিসেবে না দেখে বরং আসলে সৌজন্য সাক্ষাৎ হিসাবেই দেখা দরকার। এবং হেফাজত আসলে তো যদি আপনি প্রথম থেকে দেখেন যে বাংলাদেশে আসলে জামায়াত ইসলামী কিন্তু আসলে কওমি ধারার উপরে নির্ভরশীল দল না। এটা অনেক আগে থেকে এটা আমরা সবাই জানি। কওমি ধারার উপরে নির্ভরশীল দল না। কওমি ধারার দলগুলো আসলে জামায়াত ইসলামের প্রধান স্টেকও না। এবং এইটা নতুন করে আমার আর বিশ্লেষণ করার কিছু নাই। ফলে এইটার সাথে আমি রাজনৈতিক উদ্দেশ্যের চাইতে আমি অনেক বেশি দেখি। আপনার এই উত্তরটা এসছে, আমি এর সঙ্গে আরেকটা প্রশ্ন যোগ করি, একটু টাইমারটা পজ রাখবেন, আমরা আবার এখান থেকে চালু করতে চাই। সেটা হচ্ছে বৈশ্বিক বাজারে জ্বালানি সংকট মোকাবেলায় 10 বছরের জন্য একটা মাস্টার প্ল্যান করতে চাচ্ছে সরকার, এবং এটা বলা হচ্ছে এটা সংসদেই উপস্থাপন করা হবে। সরকারের মেয়াদ তো 5 বছর, পরের সরকার যে সেটা কন্টিনিউ করবে, সেটার গ্যারান্টি কি? নাকি ব্যাক অফ দ্য মাইন্ডে এমন কিছু কাজ করছে যে 10 বছর ধরেই বিএনপি সরকার দেশ চালাবে? সরকার যখন পরিকল্পনা করে, এরকম মাস্টার প্ল্যান করে, তখন ধরেন ব্রিটিশরা যখন মাস্টার প্ল্যান করেছিল, তখনও 300 বছরের কথা মাস্টার প্ল্যান করেছিল। মানে যে কেউ ধরেন বিএনপি 2018 সালে 2030-এর মানে
রূপরেখা ঘোষণা করেছিল, আমরাও যখন রূপরেখা ঘোষণা করি 50 সালের রূপরেখা ঘোষণা করি। কারণটা কি, আমি কোন জায়গায় পৌঁছতে চাই এটা সামনে যখন থাকে তখন আসলে এটা জায়গা থাকে। সরকারের জায়গা থেকেও কিন্তু সরকার তাই করে, 5 সালা পরিকল্পনাও করে, তারপরে আবার এটা আবার ধরেন 10 বছর মেয়াদী পরিকল্পনা করে, মহাপরিকল্পনা করে। ধরেন এক একটা প্রকল্প শেষ হওয়ার সাথে সময়ের সাথে এটা সম্পর্কিত না, বা এটা সরকারের মেয়াদের সাথেও সম্পর্কিত না। ধরেন আমি চাই বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির উৎসটাকে বাড়াতে, এটা ধীরে 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 বাড়াবেন। ধরেন ওনারও মানে ইশতেহারে আছে, ওনারও ইশতেহারে আছে, আমারও ইশতেহারে আছে, ওনারও ইশতেহারে আছে, সকলের কাছে সকলের ইশতেহারে আছে। তাহলে এইটা আসলে আমাদের একটা সাধারণ নীতি হিসাবে আমি যখন গ্রহণ করবো, তো এটা সরকারের উপরে নির্ভর করে না, বরং ওইখানে কি কি ধরনের আসলে আমি উদ্যোগ নিলাম, সেটা কতদূর এগোলো, সেই এগোনো জায়গা থেকে আসলে অনেক কিছু কিন্তু এই সরকারকে করতে হচ্ছে। জি, আবুল হাসান রুবেল, আমরা আপনার উত্তরটা পেয়েছি। আপনাকে প্রশ্ন করবেন আল মামুন রাসেল, তবে এই প্রশ্ন যাওয়ার আগে আমরা সাইফ মোস্তাফিজের উত্তরটা নিয়ে আসি। সেটি হচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি যে অভিযোগটি করেছেন যে বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছেন, কিরকম বলছেন, টার্ম শেষ করতে দিব না টাইপ। মাত্র 4-5 মাস বয়সী একটি সরকারকে কেন আপনারা এত দ্রুত ফ্যাসিবাদী আচরণ বা প্রতারক হিসেবে আখ্যা দিচ্ছেন, আর শেখ হাসিনার ভাষায় কথা বলছেন না, এর সপক্ষে যুক্তি কি হবে? 2 মিনিট। দেখেন, মানে ওনাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি, কিন্তু এই অভ্যুত্থান পরবর্তী সময় তার যে ভূমিকা, তার যে অবস্থান, সেটাতে আমরা আসলে বিব্রত হই, আমরা আসলে হত হই যে তার মতো এরকম বিজ্ঞ একজন বর্ষিয়ান রাজনীতিবিদ যখন এইরকম ভাষায় কথাবার্তা বলেন, তারা যদি জুলাই সনদ বাস্তবায়ন না করে, তারা যদি সংস্কারের বিপক্ষে দাঁড়ায়, তারা যদি কন্টিনিউয়াসলি ডে ওয়ান থেকে প্রতারণামূলক একটা রাজনীতির জায়গা বেছে নেয়, তাহলে আমরা কেন বলবো না? আপনার তো ক্ষমতায় থাকার 6 মাসই শুন, আপনি যখন ডে ওয়ানে আপনি এই গুম অধ্যাদেশ, তারপরে মানবাধিকার অধ্যাদেশ এবং যে গুরুত্বপূর্ণ সংস্কারগুলো ছিল সেগুলোকে যখন আপনি বিলীন করে দেন এবং মানুষকে আশা দেখান যে আরও কঠিন, আরও সেই আইন করে আনা হবে, সেটা তো বাংলাদেশি মানুষ দেখতে পাচ্ছে না। এছাড়া প্রতিনিয়ত তাদের যে কমিটমেন্টের জায়গাগুলো ছিল, তাদের যে স্টেটমেন্টগুলো ছিল, আমি যতটুকু জানি যে 31 দফার যে ফার্স্ট ড্রাফটটা, সেটা আমাদের রুবেল ভাই লিখেছিলেন। তো বিএনপি তাদের নিজেদের 31 দফাই তো ফলো করছে না, সেখানে জুলাই সনদ রাখেন বা অন্যান্য জুলাইয়ের আকাঙ্ক্ষা রাখেন। তো এরকম একটা রাজনৈতিক দলেরকে আমরা যদি কঠোর ভাষায় কথাবার্তা না বলি, এই যে উনি কিন্তু আমাকে বলছেন যে এইভাবে বলতে হবে বা ওইভাবে বলতে হবে, ওনারা কি ঠিক করে দিবে যে বিরোধী দল আসলে কীভাবে কথা বলতে হবে? মানে এখন কি বিএনপি আমাদেরকে ঠিক করে দিতে হবে এই নম করে একটু কুসুম করে আমরা কথাবার্তা বলবো? এরকম তো হতে পারে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে রংপুরে আরেকটি কথা বলেছেন, আমি জানতে পেরেছি উনি সম্ভবত প্রেসিডেন্ট হতে যাচ্ছেন, বিএনপি থেকে তাকে চুজ করা হয়েছে। তো এরকম একজন লোক যখন রংপুরে গিয়ে বলেন, রংপুরে জানেন যে 6টি আসনে সবগুলো বিরোধী দলের আসনগুলো তারা পেয়েছে, তো সেখানে উনি বলেছেন যে ক্ষমতায় বিএনপি, তাহলে মানে জামাত বা এনসিপি বা জাতীয় পার্টিকে কেন আপনারা চুজ করেন, তাহলে উন্নয়ন কিভাবে পাবেন? তো তার মতো একজন বর্ষিয়ান বিজ্ঞ একজন রাজনীতিবিদকে এরকম করে সাধারণ মানুষকে কথা বলতে পারে? বাংলাদেশের জনগণের কি মানে এখানে তাহলে বিভাজন করা হবে যে আচ্ছা এই আসন বিএনপি পেয়েছে, এখানে উন্নয়ন বরাদ্দ যাবে, এখানকার মানুষ ফ্যামিলি কার্ড পাবে, এখানকার মানুষ সুবিধা পাবে, আর অন্যান্য যেসব এলাকায় এনসিপির যারা আছেন, জামাতের যারা আছেন, আপনার বক্তব্য পেয়েছি। জি, আল মামুন রাসেল, আপনার প্রশ্নটা করবেন। আমি রুবেল ভাইয়ের কাছে আমার প্রশ্ন হচ্ছে, ভাইরা তো সবসময় বর্জ্য নীতি বা এই নীতির বিরুদ্ধে কথা বলে, এই যে জ্বালানি খাতকে সরাসরি বেসরকারি হাতে নিয়ে যাচ্ছে সরকার, পুরো বেসরকারি। এর আগে 2 মাস আগে শেখ হাসিনা পতনের 2 মাস আগে বসুন্ধরা গ্রুপকে সুবিধা দিয়েছিল, সেটাকে কন্টিনিউ করে বসুন্ধরা হাতে মাত্র 4 দিনের নীতিমালা করে তারা যে বেসরকারি হাতে দিয়ে দিচ্ছে। এরপর ওষুধ নীতি, যেটা এই অন্তর্বর্তীকালীন সরকার 285টা ওষুধকে সরকার নির্ধারণ করবে, সেটিকে আবার বাতিল করেছে। এই জিনিসগুলো আপনারা আসলে এই কিভাবে দেখছেন, বা আপনাদের আন্দোলনটা আমরা দেখতে পাচ্ছি না কেন? 1 মিনিট। মানে ঘোষণা দেওয়ার সাথে সাথে তো আন্দোলন করা যায় না, কেউই আন্দোলন করতে পারবে না এত দ্রুত। মানে আর প্রথমত সেটা বলে, মানে আমার কথাটা শুনেন। প্রথমত আমি মনে করি যে এই যে ওষুধের যে দামের সিলিংটা তুলে নেওয়া, এটা মোটেই উচিত না। মানে দেশে সাধারণভাবে গরিব মানুষ যাতে ওষুধ পায় এবং যেটা আসলে কেউ বিনা চিকিৎসায় যাতে মারা না যায়, সেটার জন্য সরকারি নীতি হওয়া দরকার। এর অন্যথা হয়ে যদি ওষুধের দামের সিলিংটা তুলে নিয়ে আসলে গরিব রোগীদের আরও বিপদে ফেলা হয়, এটার মোটেই আমি সমর্থন করি না। এটার সাথে মানে আপনি এই যেটা যদি বলেন যে এটা নিয়ে এখন আন্দোলন সংগ্রাম গড়ে তুলছে না কেন, কারণ হচ্ছে এই মুহূর্তে মানে কেবলই ঘোষিত হইলে এখন আন্দোলন সংগ্রাম গড়ে তোলার সময় হয়, মানে আর আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হলে সময় লাগে।
হ্যাঁ, তো জনগণকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম বেসরকারি করতে খাতে যে হবে। দিয়ে দিচ্ছে বিদ্যুৎটা সেটার আন্দোলনটা সেটার হচ্ছে। বিষয়েও একই কথা। আমি মনে করি যে সরকারের নিয়ন্ত্রণ থাকা উচিত জ্বালানি 20 seconds. খাতে কিংবা পোর্টে কিংবা মানে ওষুধের মতো জায়গায়, এই সমস্ত জায়গায় সরকারের নিয়ন্ত্রণ থাকা উচিত। সমস্ত বাজার ব্যবস্থাকে আপনি বেসরকারীকরণ, ডিরেগুলেশন করে দিতে পারেন না। আমি কি একটু আমি জি বলবেন। জি, আমি কি সুযোগ পাবো? এক যদি মিনিট বলেন। বলবেন। এক মিনিট, জি। এই বিষয়ে? দেখেন, মানে সবচেয়ে বড় কথা হচ্ছে সবসময় বলে যে 6 মাসের সরকার এমন কি তাদের হানিমুন পিরিয়ড চলছে, তারা এমন কি কাজ করছে, ভয়ঙ্কর কাজ। আজকে কি করেছে জানেন? এনটিআরসি যারা শিক্ষক নিয়োগ দিত, সেই এনটিআরসি কে এখন শিক্ষক নিয়োগ দিবে কে? ম্যানেজিং কমিটি। অন্তর্বর্তীকালীন সরকার ম্যানেজিং কমিটি হওয়ার জন্য কিছু শর্ত দিয়ে দিয়েছিলেন যে তাদের এই পড়াশোনা লাগবে। এই সরকার ক্ষমতা এসে প্রথমে সেই শর্তটা উড্র করলেন, যে কেউ ম্যানেজিং কমিটির সভাপতি হতে পারবে। সরি, ম্যানেজিং কমিটি সম্পর্কে আপনার আইডিয়া আছে? অবশ্যই আছে। স্কুল ম্যানেজিং কমিটিতে সভাপতি হওয়ার জন্য মিনিমাম ডিগ্রি পাস লাগবে। কোন যোগ্যতা রাখে নাই। Yes, আমি আপনাকে নিউজ yes, দেখাচ্ছি, আমি আপনাকে নিউজ লাগবে, দেখাচ্ছি, আপনি দেখেন। আপনাকে আমি নিউজ টাইমারটা দেখাচ্ছি, বন্ধ করবো। আমি আপনাকে নিউজ আর দেখাচ্ছি। ইন্টারমিডিয়েট কলেজের জন্য লাগবে মাস্টার্স পাস। আমি আপনাকে নিউজ দেখাচ্ছি। নিউজটা আর হচ্ছে আপনার প্রাইমারি স্কুলের জন্য লাগবে হলো আপনার আমি ডিগ্রি আপনাকে পাস। নিউজ দেখাচ্ছি 10ই মার্চ শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি সভাপতি হতে শিক্ষাগত যোগ্যতা লাগবে না। সর্বশেষ আপনি শিক্ষাগত যোগ্যতা লাগবে না। পরে নিউজ আছে, এটা নিউজ। আপনি জি, পুরনো নিউজ পরের নিউজটা শুনুন। করছেন, পরের পুরনো নিউজটা নিউজ শুনুন। দেখাটাখাটি করছেন। না, সর্বশেষ শুনুন, জি, জি। সর্বশেষ নিউজ হচ্ছে প্রাইমারি স্কুল ম্যানেজিং কমিটির জন্য ডিগ্রি পাস সভাপতি, হাই স্কুলের জন্য ম্যানেজিং কমিটিতে ডিগ্রি পাস সভাপতি। সেটা কোথায়? আপনি আমাকে রেফারেন্স দেন। সারা বাংলাদেশে, সেটা সারা রেফারেন্স বাংলাদেশে দেন you go। আপনি এনটিআরসি সেটা করতে আরে আপনি এখন- হয়তো আপনি আপনি- কথা আপনি বলেন কেন? মুস্তাফিজুর রহমান না বাবুলকে জেনে বলছেন, কথা আপনি কেন প্রশ্নটা বলেন উত্থাপন আপনি? করেছেন, হ্যাঁ। টক জি, শুতে বলুন। পাবলিকলি না জেনে কেন কথা বলেন না আপনি? না না, আপনি তথ্য দেন, আমি তথ্য আমি দিয়েছি। তথ্য দিয়ে আমি বলছি দিয়েছি, আপনি তথ্য প্রাইমারি দেখান। স্কুলে আপনি ডিগ্রি একটু পাস থামবেন, লাগবে, বাবুল ভাই হাই পুরো তো স্কুলে দিচ্ছেন। আমি ডিগ্রি নিউজ পাস দেখিয়েছি, লাগবে, আপনি দেখান। কলেজে মাস্টার্স পোস্ট লাগবে। আমি নিউজ আপনি দেখিয়েছি, আপনি চেক দেখান। করবেন, চেক আপনি করে আমাকে দেখান। বলবেন আমি সত্য বললাম না মিথ্যা বললাম। আমি নিউজ দেখাচ্ছি, আপনি আপনি দেখান। ঠিক বলছেন না। আপনি দেখান, আপনি আপনি ঠিক নিউজ আচ্ছা, দেখাচ্ছেন। দেখান। আল মামুন রাসেল, আপনি জি, নিউজ জি, দেখিয়েছেন, জি। মুস্তাফিজুর রহমান বাবুল বলেছেন এই নিউজ নিউজটা আপনি ঠিক না। বলছেন আপনি। আচ্ছা, আমরা মুস্তাফিজুর রহমান বাবুলের কাছে আরেকটা প্রশ্ন নিয়ে আসি। আমি তো কথা বলতে পারি। আমি অনেক আবারও- কথা আপনি আবারও বলছেন, ফিরবো। অনেক কথা আপনি আবারও বলছেন। ফিরবো আপনার আপনি কাছে। ভিত্তিহীন, আমি কি অমূলক, কথা বলবো সেটা আপনি অনেক নির্ধারণ করতে বলছেন। পারবেন না, সেটা আপনি Please, নির্ধারণ করতে পারবেন না। আর আপনি বলবেন না, না, না। আমরা আর আপনি বলবেন না। আমরা আর আপনি বলবেন না। আপনারা মুস্তাফিজুর রহমান বাবুলের কাছে প্রশ্ন আছে। বাবুল ভাই, এটা আপনি নির্ধারণ করতে পারবেন না। ভিত্তিহীন, অমূলক কথা আপনি আচ্ছা, অনেক বলেন। আপনারা কেন এরকম বলেন? বিতর্ক করলে আমার অডিও নামাই দিতে হবে। আমি জি, প্রশ্ন করার সুযোগ আছে। আপনি ভিত্তিহীন কথা বলছেন, জি, অমূলক কথা আপনারাও বলছেন, প্রশ্ন করেছেন, অসত্য উনিও কথা প্রশ্ন বলছেন। করতে পারবেন অবশ্যই। আচ্ছা, মুস্তাফিজুর রহমান বাবুল, আপনার কোনো প্রশ্ন আছে? Enough time দিছেন। আচ্ছা, ঠিক আছে, আমরা এখন সেটা দেখান, আমি ওইটা নয়। আল মামুন রাসেল, আমরা অন্য একটা বিষয়ে হয়তো যাচ্ছি। আপনি publicly- মুস্তাফিজুর রহমান বাবুল, আমরা অন্য একটা বিষয়ে যাচ্ছি। ঝালকাঠি 1 আসনের সংসদ সদস্য, যিনি বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল তার নাম, তিনি তার ফেসবুকে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি বলছেন, ঝালকাঠির বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের খাই বন্ধ করার জন্য অনুরোধ করছি। 6 মাসে অনেক খেয়েছেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের পাহারার বিনিময়ে খেয়েছেন, আওয়ামী লীগের পক্ষে ওকালতি করে খেয়েছেন, আওয়ামী লীগের বাড়িঘর পাহারা দিয়ে খেয়েছেন, ঠিকাদারি পাহারা দিয়ে খেয়েছেন, শেষ পর্যন্ত টাকার বিনিময়ে আওয়ামী লীগের দলে যোগদান করিয়েও খাচ্ছেন। মনে হচ্ছে আপনারা দলটাকেই খেয়ে ফেলবেন। দলের নেতাকর্মীদের মাঝে এত তীব্র ক্ষুধার কারণ কি? বিএনপি বিরোধী দল আপনাদের বিরুদ্ধে যেসব অভিযোগ তোলে, এই একই অভিযোগে আপনাদের দলের একজন সংসদ সদস্য, কেন্দ্রীয় নেতা এই কথাগুলো বলছেন। নিয়ন্ত্রণটার বিষয়ে জানতে না, চাই। এটা সারা বাংলাদেশের চিত্র না, এটা বিচ্ছিন্ন 2 মিনিট। ঘটনা। বাট এই ঘটনার দায় বিএনপি অস্বীকার করবে না। বিএনপির অস্বীকার করবার কোনো সুযোগ নাই। বাংলাদেশে বিচ্ছিন্নভাবে বিএনপির নেতা কর্মীরা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে না, নানা অনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করছে না, এমনটা আপনার বলা যাবে না। আপনাকে দেখতে হবে যে আমরা অনৈতিক কর্মকাণ্ডকে সমর্থন করছি কিনা, আমরা অনৈতিক আপনার কোনো কর্মকাণ্ডকে প্রশ্রয় দিচ্ছি কিনা। আমাদের দল অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, অরাজকতার বিরুদ্ধে, অনিয়মের বিরুদ্ধে। আমাদের দল আপনার সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করছে কিনা, আইন প্রয়োগকারী সংস্থা ব্যবস্থা গ্রহণ করছে কিনা, এইটা আপনাকে দেখতে হবে। আপনার জুলাই আগস্টের রক্তক্ষয়ী অভ্যুত্থানের পরে এই অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়বার অভিযোগে সারা বাংলাদেশে কিন্তু 8 থেকে 10,000 নানা পর্যায়ের নেতা কর্মীকে বিএনপি বহিষ্কার করেছিল, এবং সেই বহিষ্কারের প্রক্রিয়া কিন্তু অব্যাহত আছে। আপনার যেখানেই অনিয়ম পাওয়া যাবে, যেখানেই আপনার অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া যাবে, সে যেই হোক, যত বড় নেতাই হোক, তার বিরুদ্ধে দল কঠোর অবস্থানে ছিল, কঠোর অবস্থানে আছে, এবং তাকে আপনার তার বিরুদ্ধে দল আপনার সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে, এবং তার বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থাও যেন আইনি ব্যবস্থা গ্রহণ করে সেই পরামর্শ সেটাও কিন্তু আইন প্রয়োগকারী সংস্থাকে দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আমি মনে করি যে আজকে আপনার বর্তমান সরকারের একটা দায়িত্ব,
বর্তমান সরকারের দায়িত্ব, আমরা সরকারে আছি, আমাদের দায়িত্ব অনেক বেশি, জনগণের অনেক প্রত্যাশা, জনগণের অনেক 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 চাওয়া পাওয়া আমাদের কাছে। জনগণ চায় আপনার দুর্নীতিমুক্ত বাংলাদেশ, জনগণ চায় আপনার একটা অনৈতিক কর্মকাণ্ড মুক্ত বাংলাদেশ, জনগণ চায় ন্যায় বিচার, জনগণ চায় ইনসাফ, জনগণ চায় শৃঙ্খলা, জনগণ চায় আপনার একটা সহজ সরল সহনীয় জীবনযাপন, এবং তার জন্যে জনগণ চায় জনজীবনে যে সমস্যা সংকট আছে তার একটা সমাধান। তার জন্য বর্তমান সরকার, ওনার আন্তরিকতা কোনো ঘাটতি নাই, ওনার প্রতিদিনের যে কর্মকাণ্ড, ওনার প্রতিদিনের যে উদ্যোগ কর্মসূচিতে আমাদের জনগণ আশ্বস্ত, জনগণ আশাবাদী। আমি বিশ্বাস করি জনাব তারেক রহমানের উপর আমাদের ভরসা রাখবার সুযোগ আছে, আস্থা রাখবার সুযোগ আছে, এবং জনাব তারেক রহমান নেতৃত্বে যেই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি নিরাপদ বাংলাদেশ, একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ, একটি অনাচারমুক্ত বাংলাদেশ, একটি আপনার ন্যায় বিচার ভিত্তিক বাংলাদেশ, আইনের শাসনের বাংলাদেশ, সেই বাংলাদেশ কায়েমে আমরা এগিয়ে যেতে সক্ষম হব। আইনের যে প্রস্তাবিত অর্থাৎ খসড়ার যে কথাগুলো আসছে আলোচনার মধ্যেই বেশ কয়েকবার চলে এসছে, এটার বিষয়ে আসলে কি হবে বলেন? আমাদের অবস্থানটা খুব পরিষ্কার। 1 মিনিট। ইতিমধ্যে আপনার গুম কমিশন নিয়ে আপনার আলোচনা অগ্রসর হচ্ছে, দুর্নীতি দমন কমিশন নিয়ে আলোচনা অগ্রসর হচ্ছে, বিচারালয়ের সচিবালয় নিয়ে আলোচনা অগ্রসর হচ্ছে। আমার ধারণা যে আপনার সামনে আগামী মাসে সংসদের যে অধিবেশন বসবে, সেই অধিবেশনেই এই গুম কমিশন সংক্রান্ত, দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত, আপনার বিচারালয়ের সচিবালয় সংক্রান্ত আপনার আইনের খসড়া এটা সংসদে উত্থাপন করা সম্ভবপর হবে, এবং সংসদে উত্থাপন করার মধ্য দিয়ে সংসদে অংশগ্রহণকারী এবং সংসদে যারা অংশগ্রহণ করছে না তাদের সকলের মতামত নিয়ে, সকলের সাথে আলাপ আলোচনা করে, সবাইকে সম্পৃক্ত করে একটা বাংলাদেশের উপযোগী একটা কার্যকর আপনার গুম কমিশন, আপনার একটা কার্যকর দুর্নীতি দমন কমিশন, আরেকটা প্রশ্ন আছে যে অধ্যাদেশগুলো পাশ করা হয়নি প্রথম অধিবেশনে, সেগুলোর মধ্যে বলা হচ্ছিল যে এগুলোকে আরো শক্তিশালী আইনে রূপান্তর করা হবে। এখন এই গুম আইন যেটি প্রস্তাবিত খসড়া, এর মধ্যে যেই মূল দুটি পয়েন্ট নিয়ে আসলে বিরোধিতার জায়গা, সেটি হচ্ছে যার বিরুদ্ধে অভিযোগ সেই তদন্ত করবে, এবং তদন্তে যদি অভিযোগ মিথ্যা প্রমাণিত হয় অভিযোগকারীর 5 বছর জেল খাটতে হবে। সো এই দুইটা ক্লজ যুক্ত করে দিয়ে কিভাবে একটা শক্তিশালী আইন হতে পারে? নাকি আপনারা মনে করেন এটাই শক্তিশালী আইনের বৈশিষ্ট্য? 1 মিনিট। এই বিষয় নিয়ে যে আলাপ আলোচনা চলছে, যে প্রস্তুতি চলছে, যা সংসদে উত্থাপিত হবে, সংসদে উত্থাপিত হওয়ার পরে আপনার এই গুম কমিশন সংক্রান্ত যে আপনার বিল যেটা সংসদে উত্থাপিত হবে, সেই বিল নিয়ে আপনার চুলচেরা বিশ্লেষণ করা হবে, এবং এই বিলের দুর্বলতা নিয়ে আলোচনা হবে। এবং আমি বিশ্বাস করি যে সংসদে আলাপ আলোচনার ভিত্তিতে এই বিলের যদি কিছু দুর্বলতা থাকে, সেই দুর্বলতাটাকে অপসারণ করে, আপনি নিজেও তো এমপি এবং বিল পাশের ক্ষেত্রে আপনারও একটা ভোট আছে, কার্যকর গুম কমিশন আইন এটা আপনি নিজেও একজন সংসদ সদস্য, আপনার নিজেরও এই বিলে একটা ভোট আছে। আমিও যদি বলেন এই দুইটা ক্লজকে রেখে কি আপনি গুম আইনটা পাস করতে চান? এইটা মানে এমন কোনো ক্লজ রাখা যাবে না গুম কমিশনে কিংবা এই আইনে যে ক্লজ রাখার মধ্য দিয়ে এই কমিশন তার কার্যকারিতা হারিয়ে ফেলবে। কাজে এই কমিশনকে কার্যকর করবার জন্য, এই আইনটাকে কার্যকর করার জন্য, এবং বাংলাদেশে গুমের সংস্কৃতিকে বন্ধ করার জন্য যা যা করা দরকার গুম কমিশন আইনের মধ্যে দিয়ে তা প্রতিফলিত হবে বলে ঠিক তাই করা হবে। আল মামুন রাসেল, আপনি যদি বলেন এখান থেকে কি আশ্বাস পাচ্ছেন? জি, প্রথমত হচ্ছে আমার কথা বলার সুযোগটা দিতে হবে। জি, বলেন। আমি 1 মিনিট সময় দিয়েছেন, 1 মিনিটের মধ্যে 30 সেকেন্ড বা বলবেন নিয়ে গেলেন। নিয়ে গিয়ে উনি বলেছেন অনেক বলেছেন আর বলতে পারবেন না। উনি নির্ধারণ করে দিয়েছেন যে অনেক বলেছেন আর বলতে পারবো না। হ্যাঁ, তো আমার 30 সেকেন্ড নিয়ে যদি এমন হতো যে ওনার মিনিটে আমি কথা বলছি তাহলে এখনো সময় চলে যাচ্ছে। দেখেন, প্রথম কথা হচ্ছে উনি বলেছেন যে প্রধানমন্ত্রীর উপর আস্থা রাখতে। আমরা প্রধানমন্ত্রীর উপর আস্থা রাখার জন্য চাচ্ছি। এবারে মনে হয় কোনো বিরোধী দল চাচ্ছে সরকারি দল থাকুক, ক্ষমতা কন্টিনিউ করুক। বাংলাদেশের ইতিহাস আর কখনো হয়নি। বিরোধী দল চাচ্ছে যে সরকার কন্টিনিউ করুক, কারণ বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য, বাংলাদেশকে সুন্দর করে চলার জন্য সরকার দল থাকা উচিত, কিন্তু সরকার দলে চাচ্ছে না। নাহলে আপনি 6 মাসে কি না করলেন? আপনি দান্দিকতা তৈরি করলেন, কোথা থেকে প্রথম দিন থেকে করলেন। আপনি জুলাই সনদ, গণভোট সব কিছু নিয়ে কেন আপনি ডিসপিউট তৈরি করলেন? আপনি তো প্রথম দিন শপথ নিতে পারতেন, নিয়ে আপনি আপনার মতো করে কিছু পরিবর্তন করতেন। আপনি কিছু আপনি আমি শেষ করি এবার শেষ করুক। আপনি যখন 3 মিনিট টানা কথা বলেছেন, আমার প্রত্যেকটা প্রশ্নের মধ্যে কিন্তু প্রশ্ন ছিল, আমি কিন্তু কথা বলিনি। কথা বলার সুযোগটা আমাকে দেন। কথা হচ্ছে প্রথম দিন থেকে আপনি শুরু করলেন, আপনি 6 মাসে কি না করলেন? আপনি নিজেই জুলাই সনদকে পিছনে রাখেন,
আপনি আপনার 31 দফায় বলেছেন আপনি সাংবিধানিক প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানে আপনি দলীয়করণ করবেন না। আপনি সাংবিধানিক যত প্রতিষ্ঠান আছে, রাষ্ট্রীয় যত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে আপনি দলীয়করণ করেন। আপনি বলবেন যে আমরা ক্ষমতা আমরা দিব না, কে দিবে? আপনি দেন। আপনি বাবুল ভাই, এখন আর না, বাবুল ভাই, এখন আর না। আমি হ্যাঁ, আসি, please। আপনি আপনার সময় বলবেন, আমি আসি। এখন আপনারা যদি আর বাক মোহাম্মদ স্বাধীনতা রাসেল শেষ আপনারা যদি করবেন। এভাবে খর্ব করেন, বাক বলেন। স্বাধীনতা যদি আপনি এভাবে খর্ব করেন, আমি যে শেষ করি, আমার আপনি কথা বলেন। শেষ, আমি শেষ করি। আপনি বলেন। ভাই আমি জানি তো, আমি আচ্ছা, জানি আপনি তো। বলেন, ওটা অনেক হচ্ছে না, আপনি বলেন। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কেন হয়? স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানটা এই জন্য হয় যাতে সরকার এগেনস্টে কথা রাখতে পারে, তার নাম ঠিক রাখতে পারে। কিন্তু আপনি সেখানে যদি দলীয়করণ করেন, তাহলে নাম ঠিক তার মেরুদণ্ডই থাকবে না। তাতে মেরুদণ্ড আপনার 31 দফায় ছিল আপনি সাংবিধানিক কোনো প্রতিষ্ঠানে আপনি দলীয়করণ করবেন না, আপনি ক্রিয়াঙ্গনে করে দলীয়করণ করবেন। আপনি তো করেছেন, আপনি তো করেছেন। আপনি এই পর্যন্ত 6 মাসে 31 দফায় 5টি দফা আপনি ভায়োলেশন করে ফেলেছেন অলরেডি। জি, ধন্যবাদ। জি, ধন্যবাদ ব্যারিস্টার আলম মামুনুর রাসেল, এস এম সাইদ মুস্তাফিজ, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বাবুল এমপি এবং আবুল হাসান রুবেল, আপনাদের চারজনকে আজকের রাজনীতির আয়োজনে আসার জন্য। দর্শক, রাজনীতিতে শেষ বলে কিছু নেই, চলতেই থাকবে। আমরা ফিরবো বৃহস্পতিবার ঠিক রাত 9টায়। আবারও দেখা হবে, আমাদের সঙ্গেই থাকবেন।